প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের জামাই মেলা শীর্ষক আলোচনা। 400 বছরের পুরনো একটি জামাই মেলা হয়তো ছোট একটি গ্রামে শুরু হয়েছিল, সেটা আজ বৃহৎ আকারে সারা বাংলাদেশেই একটি উৎসবে পরিণত হয়নি, কিন্তু উপভোগ্য বিষয় বা আনন্দ উৎসবের মতো একটি বিষয় হয়ে আমাদের মাঝে পরিলক্ষিত হয়। বগুড়ার পুরাদাহ গ্রামে একটি জামাই মেলা প্রতি বছর মাঘ মাসের পুষ মাসের শেষ দিনে এটি অনুষ্ঠিত হয়। জামাইরা বড় বড় মাছ নিয়ে শ্বশুর বাড়িতে আসেন। যদিও জামাইকে বড় করতেই শাশুড়িরাও পিছন দিয়ে শ্বশুরের অগোচরে মেয়ের হাত দিয়ে কিছু পয়সা করি জামার হাতে পাঠায়, অর্থাৎ কার ঘরে কত বড় মাছ নিয়ে জামাই আসবে তাদেরও একটি সম্মানের ব্যাপার। এই জন্য জামাইরা নিজে পরিশ্রম করে যা উপার্জন করে বাড়তি করতে পারে, সেই সাথে শাশুড়িদের বা অনেক ক্ষেত্রে শ্বশুরদেরও একটি অন্তরাল থেকে একটি সহযোগিতা থাকে। এভাবে জামাই এবং নিজেদের মর্যাদাকে সামাজিকভাবে একটু উঁচুতে নেওয়ার চেষ্টা করে সবাই। শ্বশুরও মিষ্টি মিঠান্ন নিয়ে সেই জামাই বাড়ি থেকে আসা আত্মীয় স্বজনের আপ্যায়ন করে থাকে। যদিও তার আদলে গাজীপুরে আরেকটি জামাই মেলাও তারাও ইদানিং করে। কুষ্টিয়াতেও একটি জামাই মেলা তাদের আদলে গড়ে তুলবার চেষ্টা করছে। এর বাইরে আর একটা মেলা হয় টাঙ্গাইলে, পাগলদের মেলা। এরা জাত পাগল নয়, স্বভাব পাগল। জাত পাগল তো উন্মাদ, তারা মানুষের আহ্বান বোঝে না, তারা মানুষের সঠিক প্রশ্ন উত্তর বা নিজে যে পাগল এটা প্রকাশের জন্য বাড়তি জ্ঞান তাদের নেই। তাদের শরীরের বাহ্যিক যে অবস্থা, মেন্টালিটি যে অবস্থা, তারা পাগলই। তারা কোনো মেলা, কোনো আনন্দ উৎসব, কোনো বেদনা বেদুর কোনো কিছুই বোঝে না। তারা চেতনাহীন, আনকনসিয়াস তারা। কিন্তু স্বভাব পাগল কারা? বিভিন্ন দরবেশ, ভাববাদী, সাধুবাদী, সাধক, এই জাতীয় যারা নিজেদেরকে গেরুয়া পোশাক বা সাদা পোশাক, সাথে বিভিন্ন ধরনের মালা, বৈচিত্র্যময় তাদের শরীরের পোশাক, হাতে লাঠি, লম্বা চুল, এই ধরনের যারা ভাববাদী, স্বভাব পাগল, তাদেরকে নিয়ে টাঙ্গাইলে একটি মেলা হয় দীর্ঘ 1 মাস ব্যাপী। তো এই মেলাগুলো যে ভাবধারা, এর মৌলিক যে দর্শন, দার্শনিকতা, এটা বাংলাদেশের খুব হাইকমান্ড, অর্থাৎ বাংলাদেশ বলতে যা বোঝায় সেইখানে অবস্থান নিয়েছে এক ধরনের, এটা কি বলবে এদের, চিটার মেলা, বাটপাড়ি মেলা, অনুমোদিত ডাকাতের মেলা, বিভিন্ন নামে নামকরণ করা যায়। অর্থাৎ বাংলাদেশকে এক ধরনের দুষ্কৃতিকারী ব্যক্তিরা, এদের একটা সংগঠন, এরা শিক্ষিত, এরা নিজেদেরকে সম্পদশালী করে তুলেছে, এরা নিজেদেরকে ক্ষমতাশালী, অর্থশালী, বাংলাদেশের অর্থনৈতিক অঙ্গনে বাংলাদেশের শাসকের যে দায় দায়িত্ব, অর্থাৎ গোটা বাংলাদেশকে তাদের নিজেদের সম্পদ বলে মনে করে। এরা দলের ভিতরে নয়, এরা নিজেরা ভাগ হয়ে গিয়েছে। আমার এখানে আমি ছোট একটু উদাহরণ দেই, সেটা হলো এরা দুই তিন বন্ধু, এরা দুইজন এক দলে আছে, আর একজন দলের বাইরে আছে, কিন্তু এরা ঘনিষ্ঠ বন্ধু। সাধারণ মানুষকে এরা বিভিন্ন নাজেহাল করে তাদের অর্থ সম্পদ কেড়ে নেওয়ার চেষ্টা করে।
এই উদাহরণ থেকে আরেকটি উদাহরণ দেই। এদেরই এক চেটার নেতা একদিন রাত্রে, এরা বিভিন্ন নিশাচর জাতীয় ওই ফেন্সিডিল গাঁজা টাজার ব্যবসাও করে, এরা লোকচক্ষুর আড়ালে এদের নির্দিষ্ট খরিদ্দার থাকে, তাদের দিয়ে আসে। আর দিনে হলো এরা নেতাগিরি দেখায় দলীয় পরিচয় দিয়ে। তো একজনের ঘরের পাশ দিয়ে আসছে নিরীহ দিনমজুর টাইপ মানুষ। মহিলাটিও একটি ছোট সুতার ফ্যাক্টরিতে কাজ করে, প্লাস্টিকের ফ্যাক্টরিতে। আর স্বামী রাজনীতি, স্বামী শ্রমিক। এদের একটি পারিবারিক বিষয়ে ঘরের ভিতরে ছোট করে ঝগড়া করতেছে দুইজন। তো আসতে ঘরের ওই নেতা বাইরের থেকে কানে শুনছে যেরা ঝগড়া করতেছে। তো কিছু দূর যাই ওই গ্রামের আর এক ওর সহযোগী, চোরের সহযোগিতা যেরকমের থাকে, তাকে রিং দিয়েছে, ওরা স্বামী স্ত্রী ঝগড়া করতেছে। পথ দিয়ে আসার সময় ওসি সাহেব বলছে, ওসি সাহেব শুনছে তোমাদের এখনই থানায় যাইতে হবে, তোমাদের নামে কেস হয়ে গেছে। এখন গ্রামের এই শান্তিপ্রিয় স্বামী স্ত্রী নিরীহ অশিক্ষিত মানুষেরা তো এত কিছু বোঝে না। ওই নেতার ফোন পেয়ে পাতি নেতা ওর বাড়ি যেয়ে ওদের বলতেছে তোমাদের নামে বড় ধরনের ঝামেলা হয়ে গেছে। ওসি সাহেব এখান দিয়ে যাওয়ার সময় শুনে গেছে তোমরা কী নিয়ে স্বামী স্ত্রী ঝগড়া বাঁধাইছ, এটা যাইয়ে এটা নারী নির্যাতন বিভিন্ন কেসে তোমাদের মামলা হয়ে গেছে। এখন এরা দুইজন তো হতবাক, কী আছে যে আমরা স্বামী স্ত্রী দুজন কথা বলতেছি ছোটো ওই করে, এটা শুনে বলছে হ্যাঁ এটা শুনে বলছে এখনই আমার সাথে থানায় যেতে হবে। তো এখন এরা রাত্রিতে সারাদিন কাজকাম করে একটু শান্তিতে ঘুমাবে, থানায় যাবে। কইছে ভাই থানা বাদ দাও, তুমি কী করলে কী হবে না বলো তো। কারণ এদের ছোট একটা ছাগল ছিল, ওই নেতা জানে যে ওর একটা ছাগল আছে। তা বলছে এটা তো থানায় কিছু পয়সা করে দিয়ে তোমাদের এটা তাহলে ওসিরে থামাইতে হবে। বলছে ভাই পয়সা করে তো দেওয়ার মতো নেই, আমার একটা ছাগল আছে, প্রতি ছাগল দাও আমার কাছে তাড়াতাড়ি, আমি ছাগল বেচে ওসিরে টাকা দিয়ে আসি। নেতার সাথে মোবাইলে যোগাযোগ করে সেই রাত্রি সেই ছাগল পাজা কোলের করে নিয়ে এসে ব্যাপারীর কাছে সেই ছাগল বিক্রি করে ওরে 2000 টাকা দিয়েছে, বাকি টাকা নেতা নিয়ে এনেছে। তো এই যে পাতি নেতাদের অবস্থান, এদের মতো এদের চরিত্রের লোকই কেন্দ্রে বা রাজনৈতিক, এরা, এটা একটা উদাহরণ দিলাম, কিন্তু এই উদাহরণের সাথে আরও কিছু কথা বলি। এই গ্রামে এই ধরনের কোনো যখন হিসিং হয়, নিরীহ মানুষের ভিতরে এরা যখন সালিশ দরবারে বসে, সালিশ দরবার করে, এদের ভিতরেই নেতাদের ভিতরে নেগো হয়ে যায়। দুইজন দুই পক্ষ নেবে বলে কয়ে পলিসি করে যায়, দুইজন দুই পক্ষ নেবে, তাদের ভিতরে তুমুল ঝগড়াঝাটি হবে, এমনকি তাদের ভিতরে হাত উঁচু করা হবে, চেয়ার নিয়ে দাঙ্গা মাঙ্গা করা হবে, কে কত টাকা নিল দুইজনই জানাজানি হবে, এবং টাকার ভাগ পরে যাইয়ে হবে। সালিশে কে হারবে কে জিতবে সেটারও মীমাংসা তারা আগেই চেয়ার চা খেতে খেতে করে যাইয়ে ডেট দিয়ে তারপর সালিশে বসে। সালিশে তো দুই মক্কেল মহা খুশি, আরে বাবা তার নেতা কত শক্তিশালী, অমুকরে মারতে যাচ্ছে। ও চিন্তা করে আরে বাবা আমার নেতা কত শক্তিশালী, ওদেরও মারতে যাচ্ছে। টাকা কে কত দিয়ে নেতাকে খুশি করে কার দিক কত হুঙ্কার শব্দ প্রকাশ করবে, এটা করে যাক। পরে তাদের পলিসি মতোই একজনকে হারায়, একজনকে জিতাইয়ে দিয়ে যার যার মতো পিছন দিয়ে টাকা নিয়ে চলে এসে আবার সেই চার দোকানে বসে টাকা ভাগ করে নেয়। ঠিক এই ধরনেরই কেন্দ্রে বাংলাদেশের রাজনৈতিক কেন্দ্র বলতে যা বোঝায়, অর্থাৎ দল তো ওরা ওই চরিত্রগত ভাগ করে নেছে। আমলিগ বলেন বিএনপি বলেন, এটা চরিত্রগত, অর্থাৎ এক দলে তো সব চোর বাটপাট ধরে না, নিজেদেরকে ভাগ করে নেছে, নিয়ে এই দলের ভিতরে ঢুকে দলীয় পরিচয়, এই ধরনের কার্যকলাপ বাংলার রাজনীতিতে সৃষ্টি হয়েছে। এখন কথা হলো যে এরা কারা, কয়েকজন মানুষ। আমি পরিচিত কিছু ফেজের কথা আপনাদের বলবো, যদিও আরও একটি ভিডিও আমি করব অন্য বিষয় নিয়ে, এদেরকে নিয়েই, কিন্তু নামকরণ এবং এদের সেই চরিত্র আলাদা। কিন্তু এদের চরিত্র যেমন 1 নম্বর ডক্টর কামাল হোসেন, মানুষ মনে করে যে বুড়িয়ে বাবা এ লোক কি না কি জানি, অর্থাৎ ইনি কিন্তু পুরা বাংলাদেশকে যত নোংরামি রাজনীতির মধ্যে ঠেলে দেওয়ার গুরু, শয়তানের হেডমাস্টার ডক্টর কামাল। আচ্ছা, এরপরে যেগুলো আসে গামছা কাদের বলেন, সব জায়গায় দেখবেন তার বিচরণ, সব জায়গায়
সে কথা বলে বেড়াচ্ছে, মাতব্বরি দেখায় বেড়াচ্ছে। এর ভিতরে ইদানিং উঠে আসছে ফজলুর রহমান ফজা, এর ভিতরে রনি মিয়া, গোলাম গু মওলা রনি, গু ময়লা রনি, বিভিন্নভাবে দেখবেন বর্তমান সরকারকে নিয়ে সমালোচনা যাই করুক, সে তার মাতৃশ্রুতিকার অর্থাৎ আমলিগকে জিয়ে রাখার যত ধরনের, আমলিগকে যে তৃণমূলের যারা আছে তাদেরকে সংগঠিত করে রাখার, তাদেরকে গুছিয়ে রাখার, তাদেরকে উৎসাহ দেওয়ার, আমলিগকে পুনরুদ্ধার করা, পুনর্জীবিত করে তাদের আবার মিছিলে নিয়ে আসা, মিটিংয়ে নিয়ে আসা, আন্দোলনের মুখী করে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এই গু ময়লা রানী। ফজাও ঠিক, ফজা কার জন্য কান্দে বলা মুশকিল, কখনো বিএনপির কথা বলে কান্দে, কখনো আমলিগের কথা বলে কান্দে, কাদের সিদ্দিকী, কখনো এদিকের কথা বলে কান্দে, কখনো শেখ মুজিবের মাজারে গিয়ে কপাল ঠেকছে, আবার বলে সে আবার জয় বাংলা শুরু করবে। স্থানীয় এই যে কেন্দ্রে থাকা হাজী সেলিম, মানে বাংলাদেশের জাতীয় সম্পদ এরা, মির্জা আব্বাস, এদের কথাই বাংলাদেশ চলবে। জনগণ কি বলতেছে এদের মধ্যে যেটা বেরোবে সেটা জনগণের কথা। মির্জা ফখরুল, ফকা আলমগীর, মখা আলমগীর ছিল একটা, আর একটা আসছে ফখা আলমগীর। পুরা বাংলাদেশের মনের ভাব এরা বোঝে, জনগণের মনের কি কথা। এরা দরবেশ আউলিয়া, এরা আল্লাহর ওহি এদের কাছে আসে, জনগণের মনের যত কথা এদের মুখ দিয়ে বেরোয়। জনগণ ভোট চায়, জনগণ তাড়াতাড়ি নির্বাচন চায়। এবারটা জনগণ, তোর বউ তোর সাথে আছে নাকি সেটা জনগণরে বলতে বল। জনগণ নিয়ে কথা বলার তুমি কে বাহে? জনগণের কথা জনগণ বলবে, মিডিয়া রাজপথে নেমে আসবে, রাজপথ থেকে জনগণের কথা জনগণ প্রকাশ করবে মিডিয়ায়। তুমি একটা দলের প্রতিনিধিত্ব করো, দলের কথা বলতে পারো, জনগণ তুলে কথা বলার কোনো প্রয়োজন তোমার নেই। জনগণ তুলে যদি কথা বলতে বলো, দলের বাইরে এসে স্বতন্ত্র মানুষ হিসাবে কথা বলো, জনগণের পক্ষে স্বতন্ত্র মানুষ হিসাবে কথা বলতে হবে। আর দলের ভিতরে বসে কথা বলতে গেলে দলের কথা বলতে হবে। নিজের অবস্থান কি, নিজের পরিস্থিতি কি সেটা না বুঝে জনগণ কি পুরো জনগণ বিএনপি করে? বাকি রাজনৈতিক দলগুলো কোথায় গেল? এই যে উচ্ছিষ্ট উম্মাদ নামের ব্যক্তিবর্গকে রাজনীতি, নিজের আমি কোথাকার মানুষ, আমি কি বলতে পারি, এইটা না বুঝে ভারতের রয়ের এজেন্ডা পালন করতে এরা যে কতটা উন্মাদ হয়ে পড়েছে, নিজেদের কথার মিনিং কোথায় যাচ্ছে সেটা পর্যন্ত ভুলে যাচ্ছে এরা, যেটা কি বলতে চাচ্ছে। জনগণ 55 বছর দেশ স্বাধীন হয়েছে, 55 বছর, এর ভিতরে জিয়াউর রহমানের আমল ছাড়া রাজনীতির নামে যে প্রতারণা জনগণের সাথে করা হয়েছে, এই রাজনৈতিক দলগুলো করেছে, জনগণ বুঝতে পারে না। 1955 সালে আমেরিকায় কৃষ্ণাঙ্গদেরকে নাগরিক হিসাবে নাগরিকত্ব দিয়েছিল। তারা কত বছর পরে, 50-55 বছর পরে বারাক ওবামা, সে কৃষ্ণাঙ্গ আমেরিকাকে শাসন করেছে 50 বছর পরে। তো এদেশ শাসন হয়েছে তো 55 বছর পরে। এদেশের জনগণ এখন রাষ্ট্র শাসন করবে, কোনো রাজনৈতিক দলের পরিচয় না, জনগণ, সাধারণ মানুষ এদের নেতৃত্ব তৈরি করে নেবে। এদের ইচ্ছা মতো এদের ভালোবাসার মানুষগুলোকে নেতা তৈরি করে নিয়ে তারা তাদের হাতে তাদের নেতৃত্ব ভার তুলে দেবে। যারা এতদিন রাজনীতির নামে নোংরামি, ধন সম্পদ লুণ্ঠন, জনগণকে ধোঁকা ফাঁকি দিয়ে, রাজনীতির পদ পদবি দিয়ে অলঙ্কৃত করে, তাদেরকে দিয়ে, অর্থাৎ লোহাকে দিয়ে হাতুড় তৈরি করে, সেই হাতুড় দিয়ে আর এক লোহাকে পিটিয়ে সোজা করে যে কৌশল, সেটা জনগণ এখন অনেকটা বোঝে, বা ভালো বোঝে বললেই হয়। যে কৃষক সারাদিন ধান কাটে, যে শ্রমিক সারাদিন কাজ করে, তার ঘামের অর্থ, তার শ্রমের অর্থ কোথায়, কারা কিভাবে লুটে পাটে খাচ্ছে, জনগণ অনেকটা বোঝে। নেমে আসেন, সাধারণ মানুষের মাঝে এসে দাঁড়ান। এসি ঘরে থাকেন, এসি গাড়িতে উঠে দলীয় কার্যালয়ে যাচ্ছেন, সাধারণ মানুষ জনগণের ভিতরে
খই ছিটানোর মতো পয়সা ছিটাই দিচ্ছেন, মঞ্চ তৈরি করে দিচ্ছে, সেখানে আরামসে বসে ভাষণ মারি দিয়ে চলে যাচ্ছেন। কারা কিভাবে জনগণকে আপনাদের সামনে বসাচ্ছে সেটার খোঁজ আপনি জানেন। আপনি তো ভাববাদী পাগল, আপনি স্বভাব পাগল, আপনি চারিত্রিক পাগল, আপনি মেধাবী পাগল, আপনি বুদ্ধিমান পাগল, কৌশলগত পাগল। এই কৌশলগত বাংলাদেশে যেসব জামাই সেজে, রাশেদ খান মেনন বাংলাদেশের জামাই, হাসানুল হক ইনু বাংলাদেশের জামাই, মানে এরা যেখানে যে অবস্থায় থাকুক না কেন, এদের রাজকীয় পদ পদবি দিতে হবে, রাজকীয় সম্মানে রাখতে হবে, রাজকীয় জনগণের অর্থের ভোগ বিলাসিতায় এরা এদের জীবনকে পালিত করে যাচ্ছে। আপনারা দেখবেন যে সরকারি ক্ষমতায় আসুক, সরকারে আসুক, তাদের কাছে এরা জামাই, জামাই আদর রে পালিত হয়, জামাই আদরে রক্ষিত হয়, জামাই আদরে ভোগ বিলাসিতার স্বর্গসুখ এরা ভোগ করে আসছে। এই জামাইদেরকে বাংলাদেশের রাজনীতির থেকে সম্পূর্ণভাবে বিতাড়িত করতে হবে। বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ কৃষিজীবী মানুষ, বাংলাদেশের মানুষ শ্রমজীবী মানুষ, বাংলাদেশের মানুষ খেটে খাওয়া মানুষ। এই শ্রমজীবী কৃষিজীবী খেটে খাওয়া মানুষের ভিতর থেকে খেটে খাওয়া নেতৃত্ব তৈরি করতে হবে, যারা ঢাকায় বসে শত শত কোটি টাকার মালিক, ব্যাংকের মালিক, বড় বড় মিল ইন্ডাস্ট্রিজের মালিক, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান যাদের কবজায় নিয়েছে, এরা হচ্ছে বাংলাদেশের রাহুগ্রাস। এদের থেকেই বাংলার সাধারণ মানুষকে নিষ্কৃতি দিতে হবে, নিষ্কৃত হতে হবে বাংলাদেশের মানুষকে। এই জন্যই 5ই আগস্ট, এই জন্যই সংস্কার। মানুষকে সজাগ থাকতে হবে। আমি গতকাল একটা ভিডিওতে বলেছি, কোনো আবেগে নয়, কারোর কথায় মিষ্টি কথায় প্রতারিত হওয়া নয়। মিষ্টি কথা দিয়ে কারা মিষ্টি কথা দিয়ে প্রেম করে, প্রেম করার পরে কি করে, কাজ করে, কাজ করে কি হয়, পেট বাঁধায়। যে নেতা আপনার পাশে বসে মিষ্টি মিষ্টি কথা বলবে, 5 টাকা 1 কাপ চা খাওয়াবে আপনার পিছনে কিছু ঢোকানোর জন্য, সাবধান এদের থেকে। কোনো আবেগ নয়, কোনো ব্যক্তির আবেগে নয়, কোনো দলীয় আবেগে নয়। দল যদি আমার নীতি নৈতিকতার মধ্যে আমার আত্মার, বিবেকের, মনের, শরীরের আকাঙ্ক্ষার জায়গাকে পূরণ করবার সাথে মেলে, আমি সেই দলের সাথে, সেই ব্যক্তির সাথে থাকব, তার ঊর্ধ্বে নয়। কারো আকাঙ্ক্ষাকে পূর্ণ করার জন্য বাংলাদেশের সাধারণ মানুষ হয়তো আর ব্যবহৃত হবে না, বরঞ্চ বাংলাদেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে যে পূর্ণ করার সহযোগিতার চেষ্টা করবে, বাংলাদেশের মানুষ তাদের সাথেই থাকবে। অতএব এইসব যাদের নাম বললাম, আরও অনেক নাম আছে, এই মুহূর্তে হয়তো আমার মনে আসছে না, এইসব জামাইদেরকে রাজনৈতিক প্রেক্ষাপটের মঞ্চ থেকে চিরদিনের জন্য অদৃশ্য করে দেওয়ার জন্য জনগণের এটাই মোক্ষম সময়। আসুন আমরা বাংলাদেশকে বাঙালির হাতে, বাংলাদেশির হাতে, বাঙালিত্বের হাতে, সার্বভৌমত্বের হাতে, জনগণের সাধারণ মানুষের মধ্য থেকে নেতৃত্ব তৈরি করে, সে যেই আসুক, কোনো ব্যক্তি নয়, কোনো দলকে উদ্দেশ্য করে নয়, আমাদের ইচ্ছার ভিতরে যে আসবে আমরা তাদের সাথে থাকব। তাদেরকে নিয়ে আমাদের নিরাপত্তা, ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর পথ দেখাবার জন্য তাদের হাতেই নেতৃত্ব দিয়ে যাব, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।